এস্টাবলিশ করা হয়েছে। বদলি, পদোন্নতি সবকিছু নেওয়া হয়েছে হলো সুপ্রিম কোর্টের হাতে। দীর্ঘদিনের রিসার্চ করেছে, 8 বছর রিসার্চ করে রিট পিটিশন দায়ের করেছিলাম। 8 বছর। এই রিট পিটিশন সুপ্রিম কোর্ট অ্যাবসলিউট করেছে হাইকোর্ট, অ্যাকর্ডিংলি জুডিশিয়াল সেক্রেটারিয়েট এস্টাবলিশ হয়েছে। এখন এসে সরকার সে অর্ডিন্যান্সটা বাদ করে দিছে। চায় কি? চায় হইল বদলি, চায় হইল পদোন্নতি, চায় হইল ছুটি, আর চায় হইল শৃঙ্খলা বিধান। এই সবগুলোই আইন মন্ত্রণালয়ের হাতে থাকুক। এর মানে কি? রাত 2টার সময় কোর্ট বসায় সাজা দিতে চায়। এর মানে কি? যারা পছন্দ হবে বেল দিবে, যারা পছন্দ হবে না বেল দিবে না, এটা করতে চায়। সিরকুট পাঠায়, সিরকুট। ওই মামলাটা একটু সেন্সিটিভ, আমি দেখছি হাতে লেখা সিরকুট। ওই মামলাটা একটু সংবেদনশীল। যেই কয় সংবেদনশীল, একেবারে সেশন জাজ থেকে শুরু করে নিচের গুলা সব হাত গুছায় বসে। এই সংবেদনশীলের মানে বোঝে, কোডিং ল্যাঙ্গুয়েজ বোঝে তো সে তো কম্পিউটার কোডিং বুঝে। সংবেদনশীলের মানে হলো এটা খুব সাংঘাতিক ব্যাপার। এই করায়ত্ত থেকে যদি আপনি মুক্ত করতে না পারেন, কোনো দিনেই স্বাধীন বিচার ব্যবস্থা ছাড়া কোনো দিনেই শেষ পর্যন্ত কোনো প্রেস্টিজিয়াস লোক প্রেস্টিজ নিয়ে বেঁচে থাকতে পারবে না। গভীর 5ই আগস্টের পরে আবার ঘুরে সেই যেই লাউ সেই কদু, এখানে যাওয়াটা ঠিক হচ্ছে না। It's wrong. It is a wrong approach. You have to pay for that. This is not for the people dedicated for, who sacrificed their life. This is not for the reason they sacrificed their life. This is not the purpose of maintaining transparency and accountability. This is now. It's not at all acceptable. It's not at all acceptable. গায়েবী মামলা, অমুক মামলা, তমুক মামলা, টেবিলে বসে কোন কোন দলের কারে কারে দিলে পরে কয়টা টাকা আয় করা যাবে, এই মামলা। আশ্চর্য ব্যাপার। ফান। আপনারা আমার ছোট ভাইদেরকে আমি শুধু এই কথাটা বলে চলে যাই, প্লিজ ডু নট টেক দিস প্রফেশন এজ এ মানি আর্নিং মেশিন। টেক ইট এজ এ প্রেস্টিজিয়াস ওয়ান। This is a prestige. I'm a lawyer. This is my prestige. I'm a lawyer. কোন দলের কর্মী এগুলো পড়ে। Lawyer's identity is the most sophisticated identity. যদি সেটা মেনটেন করতে পারে। আমার মনে আছে খন্দকার মাহবুব সাহেব যে আগাম জামিন কি করে হবে, তখন হাইকোর্ট আসছিল সিলেটও। আপনাদের সিনিয়ররা বলতে পারবে, হাইকোর্টের ব্রাঞ্চ সিলেটেও ছিল এরশাদের আমলে। হাইকোর্ট ছিল বরিশালে, হাইকোর্ট ছিল যশোরে, 6টা হাইকোর্ট। এই হাইকোর্টের বেঞ্চ 6টা মিললে আবার একটা হয়েছে কি করে, সিলেটি লোকের অবদান। আমি জানি না আপনারা জানেন কিনা। জানেন হাইকোর্টে যে 6টা ভাঙ্গে আবার একটা হইলো, এটা যে সিলেটি লোকেরা করছে তা জানেন? তাও তো জানেন না। এই জন্য তো এটা মজাদার মনে হয় না। এর জন্য মনে হয় যে এটা হলো খালি কালো কোর্ট। এটা ইন্টারেস্টিং মনে হয় না। ইট মাস্ট বি ইন্টারেস্টিং। তো আগাম জামিনের বিধান এরশাদ সাহেব বাদ করে দিছে। খন্দকার মাহবুব হোসেনের নাম শুনেন নাই? খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন। উনি তখন হাইকোর্টের লয়ার। একটা লোক ইউনিয়ন পরিষদের নির্বাচনে খারিজ, নির্বাচনী কর্মকাণ্ড করতে করতে 2 পক্ষ মারামারি লাগে একটা লোক মারা গেছে। সে হলো নির্বাচনের ক্যান্ডিডেট। এখন সে নির্বাচন পরিচালনা করবে কি করে? সে বরিশাল ব্রাঞ্চ অফ হাইকোর্ট ডিভিশন, সেখানে গিয়ে আগাম জামিন চাইছে। বিচারপতি হাবিবুর রহমান শেলির নাম মনে আছে? হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিল যে, তিনি তখন ওই বেঞ্চের বিচারক। খন্দকার সাহেব গিয়া বলছে, মাইলট আমার আগাম জামিন দেন। উনি বলছে, মিস্টার হুসেন, হোয়াট ইজ ইউর অ্যাপ্লিকেশন? দেয়ার ইজ নো সাচ ল। Why did you file this application? এই কথা বলে থ্রো করে পিটিশনটা ফালাইছে। উনি এই সমস্ত দাঁড়াইছিল মক্কেল, সে পলায় চলে গেছে। যে বুঝে খন্দকার সাহেব মক্কেলের সিগনেচার নকল করে সুপ্রিম কোর্টে আসছে।
মক্কেল তো পলাই গেছে। বিচারটা কি? বিচারটা উকিল জজ মিলিয়ে একটা বিচার করবে। একদিকে উকিল থাকবে, একদিকে জজ থাকবে, এভিডেন্স আসবে, আলোচনা করবে, একটা মানানসই বিচার করবে। এটার নাম বিচার। তা আমি তো দেখছি যে সমস্ত বারের আইনজীবীরা হেড অফিস শক্তিশালী নাই, এই সমস্ত বারের আইনজীবীদেরকে বিচারকরা সম্মান করে না। আমি একেবারে সরাসরি দেখছি এগুলা। আর যে সমস্ত জায়গার আইনজীবীরা শক্তিশালী ব্রেন নিয়ে বিচারককে চ্যালেঞ্জ করতে পারে, এই সমস্ত জায়গার আইনজীবীদের প্রতি বিচারকরা সব সময় বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। আচ্ছা, যে বেটা প্রথম অ্যাসিস্ট্যান্ট জাজে কি জানে সে? কোন জিজ্ঞাসা করেছেন? এতটা এবিসি মার্কা লোক যে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পাস করে বিচারক হয়েছে, হে কি হয়েছে? অ্যাসিস্ট্যান্ট জাজ হয়েছে, কিংবা ওইদিকে ম্যাজিস্ট্রেট হয়েছে। তো ম্যাজিস্ট্রেট যে হয়েছে অথবা অ্যাসিস্ট্যান্ট, হে কি জানে যা আপনি জানেন না? এমন কি তার জানার কথা? কিছুই তো সে জানে না। আসলে সে কতগুলো থিওরি বিশ্ববিদ্যালয়ে পড়ে বিভিন্ন পরীক্ষা দিয়ে বিচার নাম দিয়েছে বিচারক, চেয়ার পিছন অনেক লম্বা, এতটুকুই, আর কিছু না। কিন্তু আমরা যেহেতু এদের সঙ্গে প্রপারলি আইন কানুন নিয়ে ডিল করতে পারি না, ওনারা অনেক সময় আমাদেরকে বৃত্তের মতো আচরণ করেন। আমি দেখেছি তো এটা ঢাকা কোর্টে গিয়ে, আমার রাগে হাত পা চুলচুল করতে। কি করে সম্ভব? এক গল্প শুনে, 2022 সালে এক বিরাট রাজনৈতিক দলের নেতারে ধরে নিয়ে গেছে, 17টা মামলা দিছে, 17 বার বেল নিছি। 18 বার বেল নেওয়ার সময় জেল গেট থেকে বাইরে এসে ধরে নিয়ে গেছে, নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে নিছে। আমি গেছি, রাগে গেছি, সাধারণত পেটে রাগে জিদে গেছি যে কেমন কথা। বললাম যে আপনি আমার বেল দেন। বলে লার্নেড, আপনার তো সোনারেশ দেখেন না। তো সোনারেশ দেখাবেন, আমার আইন কই? আইন দেখেন আমাদের, কোন আইনে সোনারেশ দেখাবেন? খালি অর্ডার দিবেন না, যা লিখবেন এটা পরিপূর্ণভাবে কারণ সহ লিখতে হবে, নাইলে আমি যাবো না এখান থেকে। খালি এমন করে। লার্নেড বুঝেন তো? কি বুঝবো? লার্নেড বুঝেন তো? অর্ডার দেন। আয়োকে ডাকি আমি, বললাম যে আপনি আমাকে সোনারেশ দেখাচ্ছেন, আমি সিডি দেখতে চাই, সিডি দেখান আমাদের, সনিদের সিডি। আয়োকে ডাকি। বলে কেন আমাকে অ্যারেস্ট করছেন? জেলগেট থেকে কেন নিয়ে আসছেন? কেস কই? কগনিজেবল অফেন্স কোথায়? হোয়ার ইজ দি কগনিজেবল অফেন্স? শো মি দ্য কগনিজেবল অফেন্স। জেলের ভিতরে বসে থেকে কগনিজেবল অফেন্স করছি আমি? 54-এ আমাকে অ্যারেস্ট করতে গেলে দেয়ার শুড বি এ লাইকলিহুড টু কমিট এ কগনিজেবল অফেন্স। রিজনেবল কজ থাকতে হবে, রিজনেবল অ্যাপ্রিহেনশন থাকতে হবে। একটু আগেই তো জেলে ছিলাম, একটু আগেই তো বেল নিয়ে আসছি, কোথায় আমি অ্যাপ্রিহেনশন করলাম, কি করলাম আমাকে সব করেন। আর গুড়গাড় করে দেখাইতে পারে না। অবশেষে বলে আমি একটা ডেট দিই, 15 দিন পরে আয় ও নথি সহ আসো। তো বললাম ঠিক আছে, আমি রাজি, এই 15 দিনের জন্য আমার অন্তর্বর্তী বেল দিবেন, অথবা ডিটেনশন দিতে পারো। আপনার কি ডিটেনশন দেওয়ার ক্ষমতা আছে? আপনি স্পেশাল ম্যাজিস্ট্রেট? বলছে না। আপনি স্পেশাল পাওয়ারস অ্যাপ্লাই করতে পারেন? না, পারি না। আপনার ক্ষমতা আছে? না, পারি না। তাহলে আপনি আমাকে জেলে পাঠাবেন কোন আইনে? হোয়ার ইজ দিল, হোয়ার ইজ দি কেস? কেস কোথায়? 54-এ বলেন। আপনি আমাকে 54-এ জেলে পাঠাচ্ছেন, তাও তো বলেন না, তো কিভাবে পাঠাবেন? কয় লার্নেড বিকালে শুনানি হবে। তা আমি চলে গেলাম, বিকালে গেলাম আবার 2:30টার সময়, আর উঠে না। বুঝছেন না কেন উঠে না? নিশ্চয় একটা কেরেঙ্কালের ভিতরে পড়ছে। বসে রয়েছে, 2টা বাজে, 2:30টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, আমি বসে রয়েছি, যাই বসে থাকবো আজকে, দেখি কি করে। 4:45টার সময় আমার খবর পাঠাইছে যে ওনাকে বলেন একটু চায়ের দাওয়াত। ভিতরে গেলাম, গিয়ে দেখি বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, একটু শরমও পায়, আমাদের দিকে একটু শরম পায়, ইউনিভার্সিটিতে পড়ছে, বয়স টয়স কম। বলছে বুঝেন তো? বলে আমি বললাম আপনি লেখেন, বুঝেন তো বললে আপনি আমার জেলে পাঠাই দিচ্ছেন। এটাও লিখতে রাজি না, তার এসিআর আছে তো, তার ভবিষ্যৎ আছে না, সে ডিস্ট্রিক্ট জাজ হবে, সেশন জাজ হবে, কত কিছু আছে তার সামনে, তাও লেখে না। অবশেষে 5:45 পর্যন্ত বসায় রেখে আমাকে বলছে যে আপনাকে আমি আগামী 17 তারিখ পর্যন্ত বেল দিচ্ছি। বলছি যদি না দিবেন, অর্ডার দিবেন, হাতে লেখা অর্ডার নিয়ে আমি সেশন করে যাব, এখনই রিভিশন ফাইল করবো, হাতে লিখে, নো এফিডেভিট রিকোয়ার্ড, কোনো এফিডেভিট লাগে না।
আর তাও যদি না দেন, সেশন জাজ না দেয়, সরাসরি আমি হাইকোর্টে 561 ফাইল করবো। সেশন জাজে যাইতেও হবে না। অনেক কেস আছে, অনেক এক্সাম্পল আছে যেখানে রিভিশন না করেও হাইকোর্টে যাওয়া যায়। এক্সেপশনাল সার্কামস্টেন্সেস আছে। কেউ যদি বাবুলের মামলা পড়ে থাকেন, করি যে আমি একটা উকিল, আমি বিকালে চেম্বার করব, সকালবেলা কোর্টে যাব, লোক আসবে, সন্ধ্যাবেলা আসার সময় ডাইন পকেটে কিছু টাকা থাকবে, বাম পকেটেও কিছু টাকা থাকবে, কিছু ভিতরের পকেটেও থাকবে, এই পকেটে কম থাকবে, এই পকেটে একটু বেশি থাকবে, জুনিয়র কিছু খালি হাতে যাবে, কেউ কেউ একটু বড় হাতে যাবে, এই বুঝি ওকালতি। তৎকান যদি ওকালতি হয়, তাহলে উকিলদের মর্যাদা শেষ পর্যন্ত ঠিক রাখা যাবে না, সম্ভব হবে না।